আমার চোখে অশ্রু টলমল করছে। বিয়ে নিয়ে, সংসার নিয়ে, স্বামী নিয়ে ভীষণ ভীষণ স্বপ্ন ছিল আমার চোখ জুড়ে। তা বোধ করে ভাবিও ভালো করেই জানেন, সেই আমার কপালেই এরকম কিছু ঘটবে আশা করিনি কখনো। মাকে দেখে চোখের জলটা সামলালাম। মা বললেন, কি রে, তোমরা দুজনে কি গুটুর গুটুর করো? আর রূপ, তোর ননদ এসেছে, তুই ঘরের কোণে খুঁটি গাড়ছিস কেন? আয়, বাইরে আয়। ওমা, তুই কাঁদছিস কেন? তোর চোখে পানি কেন? মা কথা বলতে বলতে কাছে এলেন। আমি দ্রুত চোখ মুছলাম। ভাবি বলেন, রূপের চোখে কি যেন ঢুকেছে আম্মা, আমাকে দেখাচ্ছিল। আমিও ভাবির কথায় তাল মেলালাম। মা আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন, বোধহয় বিশ্বাস করলেন না, অথবা বিশ্বাস করতেও পারেন। আমি কোনো রকমে ঘরের বাইরে বেরিয়ে এলাম। এসেই দেখতে পেলাম প্রহর সাহেবের কাছে ঘেঁষে অধরা বসে আছে। প্রহর সাহেব বিব্রত অধরার কারণে। আমি ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেলাম। অধরা বলল, ভাইয়া আমাকে রেখে একা একা শ্বশুর বাড়ি আদর খেতে চলে এসছে ভাবি, তাই আমিও চলে এলাম। এটা তো তোমার শ্বশুর বাড়ি না অধরা, তোমার ভাইয়া 1000 বার আসবে, তার মানে কি তুমিও 1000 বার আসবে? ঠোঁটে হাসি রেখেই কথাটি বললাম আমি। অধরার মুখে কালো মেঘ জমলো দেখলাম। প্রহর সাহেব অদ্ভুত চোখে আমাকে দেখছেন। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, মজা করলাম, এসেছো, খুশি হয়েছি। অধরা মন খারাপ করে বলল, থাক ভাবি, আমার আশাতে আপনি যে একটুও খুশি হননি তা দেখেই বুঝতে পারছি। পিছন থেকে হিয়া ভাবি এসে বললেন, শোনো, বিয়ের পর স্বামী স্ত্রী সবসময় পার্সোনাল সময় কাটাতে চায়। এই সময় কেউ ডিস্টার্ব করুক এটা ভালো দেখায় না, আর তারাও বিরক্ত হয়। তুমি অন্যভাবে নিও না কথাটা। তবে তোমার এখন বেড়াতে আসাটা ঠিক হয়নি। অধরা শক্ত চোয়ালে বলল, তাহলে আমি চলে যাই। আমি খুব 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 দুঃখিত ভাবি। অধরা উঠে দাঁড়ালে প্রহর সাহেব ওর হাত টেনে ধরে বলে, রাগ করিস না প্লিজ। তারপর আমার দিকে তাকিয়ে বলে, ও থাকুক, কি সমস্যা? আমাদের ব্যক্তিগত টাইমের সময় তো ও তো আর আসছে না। না না, আমি আশাতে তোমাদের অনেক ঝামেলাতে ফেলে দিচ্ছি। চোখ মুখ কালো করে কথাটি বলল অধরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের তামাশা দেখলাম। প্রহর সাহেব বারবার ওকে থাকার জন্য বলছে, আর অধরা মুচড়ে মুচড়ি করছে। আমি স্মিত হাসে বললাম, থাকো অধরা, জীবনের সবচেয়ে বড় জিনিসটাই তোমার দায়িত্বে দিয়ে গেলাম, হয়তো এটাই শেষ দেখা আমাদের। বলেই গটগট করে হেঁটে চলে এলাম ছাদে। রেখে গেলাম 3টে থমথমে মুখ। আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ। সবকিছু কেমন খাপছাড়া হয়ে গেছে। জীবনের রঙগুলো বেরঙিন হয়ে গেছে। চঞ্চল আর ছটফটে আমি আমাকে হারিয়ে ফেলছি। সবচেয়ে পছন্দের কাজটি করতেও মন সায় দেয় না। কেন এমন হলো? কি দোষ ছিল আমার? যতবার ভাবি ততবারই মনটা হাউমাউ করে কাঁদে। নীরবে চোখ মুছছি। ঘাড়ে কারোর স্পর্শ অনুভব করতেই পিছন ফিরে তাকালাম। রক্তচক্ষু করে প্রহর সাহেব আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি বললাম, কিছু বলবেন? উনি খেঁকিয়ে উঠলেন, সমস্যা কি তোমার? এভাবে আমাকে অসম্মানিত না করলে হতো না? নাকি তোমাদের বাসায় আসছি দেখে কলিজা বড় হয়ে গেছে? এখানে কলিজা বড় হওয়ার কি দেখলেন? একটা টান দিব ধরে দম বের হয়ে যাবে, বুঝছো? আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। ইনি দেখছি আমার গায়ে হাত দিতেও দ্বিতীয়বার ভাববেন না। তামাশা করছো তুমি আর তোমার ভাবি মিলে? আমার বোনটা একটু আসছে না হয় কাউকে না বলি, তাতে কি হয়েছে? ভাত কম পড়েছে তোমাদের বাসায়? নাকি তোমার আব্বার খাওয়ানোর সামর্থ্য নেই? সহ্য হলো না এই মুহূর্তে আর। সজোরে ধাক্কা দিয়ে বসলাম ওনার গায়ে। দ্বিতীয় ধাক্কা দিতে গেলেই উনি আমার হাত ধরে বসলেন। গালে থাপ্পড় লাগাতে 1 সেকেন্ডও সময় নিলেন না। শুনলাম ভীষণ বাজে ভাষায় আখ্যায়িত করছেন আমাকে। বলছেন, গলায় একটা চিপ্পা দেবো, রুহ বাইর করে ফেলবো তোর। তুই চিরস আমাকে? চিরস? তোর মতন মেয়ে আমার পায়ের তলারও যোগ্য না। অধরা যদি তাল বাহানা না করতো তাহলে আজও আমার ওয়াইফ থাকতো। তোর মতন মেয়ে টাইম নেই আমার কাছে। যা, তোকে আমি ডিভোর্স দিলাম। আমি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। চোখে কান্না, গালে যন্ত্রণা, অথচ বুকে শান্তি। অবশেষে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি হতে চলেছে আমার।
আমার শাশুড়ি আম্মাকে ডেকে আনা হয়েছে। আমাদের সোফা ঘরটা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মানুষে গিজগিজ করছে। আব্বা আম্মা ভাইয়া ভাবি তো আছেনই, আমার দাদিকেও বড় কাকার বাসা থেকে ডেকে আনা হয়েছে। আমার বড় কাকা তো সাদা ভাইও এসেছেন। সবাই কঠিন দৃষ্টিতে প্রহর সাহেবকে প্রখর করছেন। প্রহরের পাশেই ভয়ে জবুথবু হয়ে বসে আছে অধরা। আমি ভাবির পাশে দায়সারাভাবে বসে রয়েছি। আমার কেন যেন ভীষণ ফুরফুরে লাগছে। আমাকে থাপ্পড় মারার ঘটনাটা আমি সঙ্গে সঙ্গে এসে সবাইকে জানিয়ে দিয়েছি। প্রহর সাহেবের প্রিয়তমা যে কে তাও সবাইকে চিৎকার করে করে বলেছি। বড় ভাবি আমাকে চুপ করতে বললেও আমি চুপ করিনি। কেন চুপ করব? আমি কি ওই অসহায় অবলা নায়িকা নাকি? আমার সঙ্গে অন্যায় হবে আর আমি মুখে কুলু পেটে বসে থাকবো? কখনো নয়। প্রহর সাহেবকে তার প্রাপ্য অতি অবশ্যই বুঝিয়ে দেব। শাশুড়ি মা বেয়াক্কেলের মতন তাকিয়ে রয়েছেন আমার দিকে। মাত্র দুদিনের পরিচয়, তবুও আমার মায়া হচ্ছে ভীষণ। উনি খুব ভালো মনের মানুষ। আব্বার শাশুড়ি মায়ের কাছে নিজের ছেলের কুকীর্তিগুলো তুলে ধরতে লাগলেন। সব শুনে উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন, এই সব সত্যি? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। বাবা বললেন, আপনার কি আমাদের কথা বিশ্বাস হয় না? আমার মেয়েকে আবার কি জিজ্ঞেস করেন? দেখুন ভাই সাহেব, আমি তো বলিনি যে আপনাদের কথা অবিশ্বাস করছি। এখানে অন্যায় হলে আপনার মেয়ের সাথে হয়েছে, এখানে কথা বলার অধিকার ওর সবার আগে, তাই ওকে জিজ্ঞেস করলাম। বাবা খানিকটা নেভলেন। এবার দাদি কথা বলে উঠলেন। আমার দাদি বরাবরই ভীষণ তেজি মানুষ। বয়সের ভার তার কণ্ঠস্বরের তেজস্বতা মিলিয়ে দিতে পারেনি এখনো। প্রহর সাহেবকে কত প্রকার শাস্তি দিতে চায় তা এক এক করে উল্লেখ করলেন। বড় কাকা বললেন, ওপরওয়ালা আমাদের মেয়েকে বাঁচিয়েছে, ভাগ্যিস আরও পরে গিয়ে এসব হয়নি। যৌতুক ফেরত দিয়ে তবেই আপনারা যাবেন। আপনাদের ছেলেকে এভাবে ছেড়ে দেব না আমি। যৌতুক দিয়েই বিদায় হব, সেটা আপনাদের বলতে হবে না, বুঝলেন? থমথমে মুখে স্বগতোক্তি করলেন প্রহর সাহেব। শাশুড়ি মা খেকিয়ে উঠলেন। টেনে টেনে বললেন, তোমার লজ্জা করে না এত কিছুর পরও কথা বলতে? আর অধরা, তুমিই বা কি করে পারলে আমাকে অথবা তোমার মাকে একবার আগে থেকে বলে দেখতে? আমি কি তোমাদের বিয়ে দিতাম না? কিসের জন্য এই মেয়েটার জীবন নষ্ট করলে? ফুপু, আমি না হয় বলতে না পারছি লজ্জায় ভয়ে। আপনার ছেলে কি বলতে পারেনি? আমি তাকে কতবার বলেছিলাম আমাদের সম্পর্কটা সবাইকে জানাতে, কিন্তু সে শুধুই সময় চেয়েছে। আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় আরও নানান জায়গায় সম্পর্ক করেছে, এজন্য তাকে নিয়ে আমার ভয়টা বেশি। আমি মাঝখানে এসব নিয়েই একটা ঝামেলা করি, তারপর আমাদের যোগাযোগ বন্ধ হয়। তার কিছুদিন পরই জানতে পারি আপনারা নাকি ওনার বিয়ে ঠিক করেছেন, আর উনিও রাজি। আমি না পারতে সবকিছু মেনে নিচ্ছি। জিজ্ঞেস করেন ওনাকে, আমি বলেছিলাম এই বিয়েটা না করতে, কিন্তু উনি আমার উপর রাগ দেখিয়ে বিয়েটা নাকি করেছেন। পরে আবার নিজেই সেধে আসছে আমার কাছে। রূপ ভাবি শ্যামলা, দেখতে ভালো নয়, কত কিছু বলেছেন। আমি কি এতটাই ফেলনা নাকি? আমার সহ্য হচ্ছে না। নিজেদের রামলীলা কত সুন্দর করে বলে বেড়াচ্ছে গুরুজনদের সামনে। নির্লজ্জ মেয়ে কোথাকার। আমি নড়ে চড়ে বললাম, এখানে বড়রা আছে, একটু বিবেচনা করে কথা বলো অধরা। অধরাকে দেখলাম আমার দিকে রক্তচক্ষু করে তাকাতে। আমি পুরোপুরি উপেক্ষা করলাম। চোখ জোড়া ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সামান্য রাগারাগির কারণে আমার জীবনটাকে দুজন বলি করে দিল। বাবা বলতেন এই পৃথিবী ভীষণ নিষ্ঠুর। আমি বিশ্বাস করতাম না। তখন তো বাবা মায়ের ছত্রছায়ায় থেকেছি, তাই বুঝতাম না। এখন মনে হচ্ছে বাবা মায়ের মতন আপন আর কেউ নেই, কেউ হতেই পারে না। বাবা মা বাদে পৃথিবীর সবাই স্বার্থপর, নিষ্ঠুর। আমি ডুকরে উঠলাম। সবাই আমার দিকে একযোগে তাকালো। আমি নিজেকে সামলাতে না পেরে উঠে দ্রুত পায়ে নিজের ঘরে চলে এলাম। দরজা আটকে দিলাম। দেওয়ালে পিঠ দিয়ে ঠেস দিয়ে দাঁড়ালাম কোনো মতে। ভিতরটা ভেঙে চুরে আসছে। জীবনে শুনেছে কেউ বিয়ের তৃতীয় দিনে কোনো মেয়ের ডিভোর্স হয়েছে? আমার হয়েছে। কি অদ্ভুত নিয়তি! এই সমাজ কি আমাকে শান্তিতে দম নিতে দেবে? এরপর বাহিরে ভীষণ হট্টগোল চলছে। আমি সবটা শুনছি ঘরে বসেই। এক একজন এক এক কথা বলছে। প্রহর সাহেবেরও গলা শুনতে পাচ্ছি। তিনি বারংবার অহংকারী ধরনের কথাবার্তা বলছেন, আবার সাফাই গেছেন। অধরার গলা দুইবার শুনতে পেলাম, নিজেকে নির্দোষ উপস্থাপন করছে। আমার হাসি পেল। হঠাৎ শুনলাম শাশুড়ি মা বলছেন, তোরা কি মনে করিস এগুলোর পর আমি ভালোভাবে মেনে নেব তোদের? কখনো না। আমি অবাক হলাম।
নিজের মতন আরও একটি নারীকে দেখলাম, যিনি পেটের সন্তানকেও ছাড় দিচ্ছেন না অন্যায়ের জন্য। আমি কেন দেব না। কাকা বারবার যৌতুক শোধ করে দিয়ে বিদায় করতে বলছেন। এরপর নাকি কাগজে কলমে ডিভোর্স করিয়ে দেবে। এরকম ফ্যামিলির সাথে তিনি আর কোনো সম্পর্ক রাখতে চান না। আমি তখনই দরজা খুলে ঘর থেকে বের হলাম। দৃঢ় কণ্ঠে বললাম, আমি যৌতুক চাই না, 1 টাকাও নেব না আমি। ভাবি বললেন, কি বলিস এসব? আমার সাথে যা ঘটেছে তা 4-5 লাখ টাকায় শোধ হয়ে যাবে? এত ঠুনকো আমি তোমাদের কাছে? তাহলে কি চাস তুই বল? সাদাব ভাই এই প্রথম মুখ খুললেন। আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছেন তিনি। বয়সে প্রায় 9 বছরের উনি বড় আমার থেকে। একটি 6 বছর বয়সী মেয়েও আছে তার। আমি সেকেন্ড 3 চুপ করে থেকে বললাম, ওনাকে আমি জেলে দেব। আমার সাথে যা করেছে তা নিয়ে আমি মামলা করব। কোনো জরিমানা আমি মানব না। জেলে থাকুক কিছুদিন, কষ্ট বুঝুক, হুঁশে চলে আসবে এমনিতেই। প্রহর সাহেব বিস্মিত হয়ে আমাকে দেখছেন, অধরা কটমট করে তাকিয়ে। আমার গায়ে লাগছে না। আমি আমার কথার উপর অনড় রইলাম। এরপর অনেকেই আমাকে বোঝানোর চেষ্টা করলো এটা নাকি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে চাইলাম না। কথার বলও পাল্টালাম না। আমার এক কথা, ওনাকে জেল খাটতেই হবে। সবাইকে অবাক করে দিয়ে শাশুড়ি মা আমার সাথে একমত হলেন। প্রহর সাহেব অবিশ্বাস্য কণ্ঠে মা বলে ডাকলেন। আমার শান্তি লাগছে, ভীষণ শান্তি। আমার মতন আর কোনো মেয়ে যেন না ঠকে তা আমি দেখেই ছাড়ব। তন্দ্রা বারবার ঘড়ি দেখছে। বিকেল গড়িয়ে সন্ধ্যার পথে মহাসড়ক, অথচ সাদাফের কোনো খবর নেই। আজকে সাদাফের আসার কথা ছিল মেয়েকে নিয়ে। তন্দ্রা আর সাদাফের ডিভোর্স হয়নি, কিন্তু দুজনেই আলাদা থাকে। যে কোনো মুহূর্তে তাদের মধ্যকার এই বন্ধনটুকু শেষ হয়ে যেতে পারে, কিন্তু হচ্ছে না একমাত্র মেয়ে জারিফার জন্য। জারিফা যেন তাদের দুজনকে পুনরায় মিলিয়ে দেওয়ার সেতু বন্ধন। প্রচণ্ড রাগী এবং গম্ভীর সাদাফের প্রতি তক্তবিরক্ত হয়েই ছাড়াছাড়ির পর্যায়ে চলে এসেছিল তন্দ্রা। তন্দ্রার বড় বোন পরামর্শ দিল, জারিফার কথা ভেবে মানিয়ে নে, নইলে কয়েক মাস আলাদা থাক দুজন দুজনের থেকে, দেখবি এতে একে অপরের গুরুত্ব ও মর্মার্থ কিছুটা হলেও বুঝতে পারবি। আবার একত্র হওয়ার জন্য মনটা আকুপাকু করবে। তন্দ্রা দ্বিতীয় অপশনটাই বেছে নিল। দুজন দূরত্ব বাড়িয়ে একে অপরকে সময় বের করে দিল। জারিফাকে তন্দ্রা তার নিজের কাছে এনে রাখতে চেয়েছিল, কিন্তু বাবার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তা হতে দেয়নি। বাবাকে ছেড়ে 1 মিনিটও দূরে থাকতে রাজি নয় সে। তাই বাধ্য হই তন্দ্রাকে নিজের বাড়িতে চলে আসতে হয়েছিল মেয়ে ছাড়া। মাঝে মাঝে সে ফোন দেয় সাদাফকে, মেয়ের সাথে কথা বলে। মনটা খুব ছুটে গেলে মেয়েকে নিয়ে আসতে বলে কাছেরই কোনো রেস্টুরেন্টে, যেখানে বসে পলকহীন চোখে মেয়েটাকে দেখে সে। আজকেও তার মনটা ভীষণভাবে ছুটে গিয়েছে জারিফাকে এক নজর দেখার আশায়। তাই তো সকালে ফোন করে বিকেলে আসতে বলেছে এই জায়গায়। সাদা প্রত্যুত্তরে বলেছিল আসবে, অথচ দেখো এতক্ষণ হয়ে গেল আসার নামগন্ধ নেই। তন্দ্রা ঠোঁট বাঁকিয়ে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো। ব্যাগ থেকে ফোন বের করে সাদাফের নাম্বারে কল দিল। 3 বার রিং হওয়ার পর সাদাফ ফোনটা কেটে দিল। তন্দ্রা দ্রুত আশেপাশে তাকালো। কাছাকাছি থাকলে সাদাফ এই কাজটা করে, ফোন কেটে দেয়। পুরনো অভ্যাস ওর, তন্দ্রা জানে। সেকেন্ড কতকের মাথায় সাদাবকে আসতে দেখা গেল। সাদা শার্ট পরা, নরম সরম বোকাশোকা চেহারার মানুষটা যে কি পরিমাণ রাগী তা তন্দ্রা ছাড়া আর কেউ জানে না বোধ হয়। তন্দ্রার হুট করে কি যেন হলো, ভীষণ কান্না পেল, ভীষণ। পারিবারিকভাবে বিয়েটা হলেও 8 বছরের বিবাহিত জীবন কম নয়। আর দিন একই ঘরে একটি মানুষের সাথে থাকলে তার প্রতি মায়া হয়ে যায়। আর এই তো 8 বছর, কতগুলো দিন, সপ্তাহ, মাস। তন্দ্রা নিচু হয়ে চোখে জল লুকোয়, মনে মনে সিদ্ধান্ত নেয় সাদাবকে বলবে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। অনেক তো হলো আলাদা থাকা, আর দরকার নেই। মেয়েটাও মা ছাড়া বড় হচ্ছে বিনা কারণে। যেন চোখে কিছু পড়েছে এমন ভনিতায় আঙুলের ডগা দিয়ে চোখ মুছে তন্দ্রা। মাথা তুলে তাকাতে দেখে সাদাব সামনে চেয়ারটা টেনে বসছে। তন্দ্রা অবাক হয়, জারিফা তো আসেনি সঙ্গে, সে কোথায়? তন্দ্রা বলল, আমার মেয়ে কোথায়? ও আসেনি। চিরাচরিত নিয়ম অনুযায়ী গম্ভীর গলায় জবাব দেয় সাদাব। আসেনি মানে? কোথায় ও? বাসাতেই ঘুমাচ্ছে। অনেক দেখেছি, ওঠাতে পারিনি, তাই আর জোর করিনি। তন্দ্রার মন খারাপ হলো, নিজেকে বোঝালো সে কি আর করার। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সে বলল, ও আমার কাছে রেখে এসেছো? না, রূপ এসছে তো বাসায়, রূপের সাথেই আছে। রূপ?
ভুরু কুচকালো তন্দ্রা। সাদাব মাথা দুলিয়ে বলল, ওর না বিয়ে হয়েছে 2 দিন আগে? জামাই নিয়ে বেড়াতে আসছে নাকি? সাদাব মাথা দোলাই এদিক ওদিক, বায়ুতে দীর্ঘশ্বাস লুকিয়ে বলে, ওর ডিভোর্স হয়ে গেছে, কাগজে কলমে না, মুখে মুখে। তন্দ্রার মনে হলো তার মাথার ওপর কয়েকটি বজ্রপাত পড়ল ধিম করে। হতবাক কণ্ঠে স্বীকারোক্তি হলো, বলো কি, ডিভোর্স মানে? 2 দিন আগেই তো বিয়ে হলো, আর এরই মাঝে ডিভোর্স? কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। সাদা বলতে গিয়েও বলল না, ভার গলায় বলল, বাসায় ফোন করে আম্মার থেকে জেনে নিও, আমি এত কিছু বলতে পারবো না। কেন পারবে না? ইচ্ছে হচ্ছে না। ইচ্ছের বিরুদ্ধে যাব নাকি? নিজের স্ত্রীকে একটা বিষয় জানাবে, এখানে ইচ্ছে অনিচ্ছার কি হলো? কে স্ত্রী? তুমি? তোমার প্রতি আর আগের মতন টানটা আমার আর অনুভব হয় না তন্দ্রা। তোমাকে শুধু জারিফার মা মনে হয়, আমার স্ত্রী না। অন্যরকম গলায় কথাটি বলে দৃষ্টি অন্যত্র সরায় সাদাব। তন্দ্রা স্তব্ধ হয়ে যায়। কি বলল? তন্দ্রাকে তার স্ত্রী হিসেবে মনে হয় না? মাত্র কয়েক মাস সাদাফের থেকে দূরে থেকেছে। কোথায় ভেবেছিল সাদাব তাকে মিস করবে, নিজের ভুল বুঝতে পারবে। তন্দ্রা কি চায় বুঝবে? তন্দ্রাকে আপন করে ফিরিয়ে নেবে? তন্দ্রা তো এখনো প্রতিটি রাত ছটফট করে সাদাবের একটু উষ্ণতার জন্য। তন্দ্রার গলা ধরে আসে, কষ্ট হয়। বুঝতে দিল না সাদাবকে। বলল, আমার প্রতি তোমার রাগটা এখনো কমেনি না? সাদাব তাকালো, কয়েক সেকেন্ডের অপলক নয়ন, তারপর কঠিন গলাতে বলল, আপনের উপর রাগ করে থাকা চাই, পরের উপরে না। তোমার প্রতি আর কিছুই আসে না আমার তন্দ্রা, না রাগ, না অভিমান, আর না ভালোবাসা। তুমি কয়েক মাসের জন্য আলাদা হয়েছো, কিন্তু আমার মনে হচ্ছে এই আলাদা হওয়াই আমাদের শেষ এবং আজন্ম আলাদা হওয়া। আর কোনোদিন তোমাকে ফিরিয়ে নেব কিনা জানি না। সবাই ভাবছে আমার বোধহয় খুব মন খারাপ, হয়তো ঘরের দরজা চাপিয়ে আমি অশ্রুপাত করছি, অথচ আমার মন একদমই খারাপ না। আমি নিজেও জানি না আমার কেমন লাগছে, অথবা কেমন লাগা উচিত। আমার কি কাঁদা উচিত, নাকি এরকম একটা জায়গা থেকে মুক্তি পেয়েছি তা ভেবে খুশি হওয়া উচিত? ভীষণ টাফ ব্যাপার। তার চেয়েও টাফ হলো সবাইকে এটা বিশ্বাস করানো। আমি যখন বললাম প্রহর সাহেবকে জেলের ভাত খাওয়াতে চাই, তারপর ভীষণ হাঙ্গামা হলো। প্রহর সাহেব আর অধরা মিলে তখনই তোলপাড় করে আমার ঘর থেকে বেরিয়ে গেল। তারা যদি পালাতে চায় পালাক। খাঁচায় আটক থাকা পাখি আর খুঁজে খুঁজে বন থেকে ধরে আনা পাখির মাঝে মজাটাই আলাদা। আমি চাই তারা পালানোর চেষ্টা করুক, এবং আমি তখনই তাদেরকে গ্রেপ্তার করাই। কলিজা ঠান্ডা হয়ে যাবে, ব্যাস। আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। ভার্সিটিতে পড়া হয়নি, কিন্তু এখন ভাবছি পড়াশোনাটা আবার কন্টিনিউ করব। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। আজ যে আমাকে ছুঁড়ে ফেললো, একদিন যেন সেই আমার জন্য আফসোস করে। আমি যেন কোনো এক ব্যস্ত বিকেলের অবসরে কফি মগ হাতে আজকের এই দিনটির কথা মনে করে ঠোঁটে হাসি ফোটাতে পারি। এটাই আমার একমাত্র লক্ষ্য এখন। প্রহর সাহেব আর অধরা বেরিয়ে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই বড় ভাইয়া ও আব্বাকে নিয়ে আমি থানায় গিয়ে মামলা করে এসেছি। প্রহর সাহেবকে কোথায় পাওয়া যেতে পারে তার নাম্বার, ডিটেলস যাবতীয় সব দিয়ে এসেছি। অধরার ব্যাপারটাও সুন্দর মতন উল্লেখ করে এসেছি। সেই সাথে আব্বা আবার কিছু ক্যাশ টাকা হাতে ধরিয়ে দিয়েছেন। পুলিশ অফিসার ভীষণ গদগদ কণ্ঠে বলেছেন, আপনারা বাসায় যান, রাতের ভেতর আপডেট জানাবো। থানা থেকে বের হয়ে দেখি বড় কাকা দাদিকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছে রিক্সা করে। আরেক রিক্সায় সাদাব ভাই আমাদেরকে দেখে রিক্সা থামিয়ে কিছুক্ষণ কথাবার্তা শেষেই আমাকে কাকাদের বাসায় নিয়ে এলেন তারাই। আমি আসতে চাইনি, কাকা অনেক জোরাজুরি করলেন, দাদিও অনুরোধ করলেন, তাই আর ফেলতে পারলাম না। কিন্তু এখানে এসে অবাক হচ্ছি বড় কাকির ব্যবহার দেখে। আমি যেন মানুষ না, কোনো ডাইনি অথবা পিশাচিনি আমার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করছেন। এই ডিভোর্সের পিছনে নাকি আমারই দোষ আছে কোনো, নইলে কেউ বউ রেখে কেন অন্য মেয়ে চাইবে? আমাকে ছোঁয়ারও রুচি হয়নি নিশ্চয়ই তার। এর মানে আমার ভিতরই সমস্যা। আরও অনেক কথাই বলেছেন চাচি। শেষমেশ দাদির ধমকানিতে মুখ বুজেছেন। আমার এই বাড়িতে পা রাখাটা ঠিক হয়নি, এবার বুঝতে পারছি আমি। মনটা যদি খারাপ হয়েই থাকে তবে চাচির কারণে খারাপ। প্রহর সাহেবকে নিয়ে আমি আর ভাবছি না যে তার জন্য মন খারাপ হবে। আমি বাঁচতে চাই, নতুনভাবে জীবন শুরু করতে চাই। একজনের সাথে সংসার হলো না, সেই দুঃখে নিজের জীবন দিয়ে দেওয়ার মতন বোকা আমি নই। আর সারা জীবন সমাজের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করার মতন অপদার্থও নই। যে যোগ্যতা আছে তা দিয়ে নিজের পায়ে একদিন দাঁড়াবো। তাতে আমার পাশে কেউ থাকুক বা না থাকুক।
আব্বার দেওয়া এক্সট্রা ক্যাশ বোধহয় ভালোই কাজে লেগেছে। রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার পরপরই খবর হলো প্রহর সাহেবকে তার প্রেমিকা সহ গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে থানায় আছে। প্রহর সাহেব ও তার প্রেমিকাকে গ্রেপ্তারের পরপরই আমাকে আসতে হয়েছে। বাসায় বড় কাকা ছিলেন না। আমি একা কি করে সন্ধ্যাবেলায় আসবো দেখে দাদিকে সঙ্গে করে সাদাব ভাইকে পাঠিয়ে দিয়েছেন। তিনি আর আমি বসে রয়েছি অফিসারের টেবিলে। প্রহর সাহেব ও অধরাকে রুমে ঢোকানো হলো। আমার আব্বা, প্রহর সাহেবের আম্মা সবাই চলে এসেছেন ইতিমধ্যে। অধরার চেহারার বিচ্ছিরি অবস্থা দেখলাম। কেঁদে কেটে ফুলে গেছে। আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে দেখে আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। মনের ভিতর এক ধরনের পৈশাচিক আনন্দ হচ্ছে। এই আনন্দ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। প্রহর সাহেব এখনো ঠাঁট বজায় রেখেছে। একজন মহিলা ও পুরুষ এসে ঢুকলো। এরা অধরার আব্বা আম্মা। আমার কাছে বিনীতভাবে অনুরোধ করলেন যেন অধরার ওপর থেকে সমস্ত অভিযোগ সরিয়ে নি। ও ছোট মানুষ, অত কিছু বলছে না নাকি? অধরা হুট করে স্বর পরিবর্তন করলো। জোরালো কণ্ঠে বলল, ভালোবেসে দুজন যেহেতু অপরাধ করেছি, সেক্ষেত্রে দুজনেই শাস্তি মাথা পেতে নিলাম। আমি কোথাও যাব না ওনাকে ছেড়ে। অফিসার বলে উঠলেন, তুমি কি ভাবছো খুকি এখানে তোমাদের অ্যাক্সেলে হানিমুন করাতে নিয়ে এসেছি আমরা? লজ্জা লাগলো আমার। পুলিশদের ঠোঁট কাটা স্বভাব হয়, ইনিও তাই। আমার কান ঝাঁঝা করছে, অথচ অধরাদের ভিতর কোনো পরিবর্তন নেই। কি নির্লজ্জ মেয়ে রে বাবা! তার থেকেও বড় অবাক হচ্ছি প্রহর সাহেবের ভাব দেখে। মনে হচ্ছে এখানে ওনাকে জামাই আপ্যায়নের জন্য ডেকে আনা হয়েছে। যাক, যখন দুজনের ভিতর বিন্দু পরিমাণের কৃতকর্মের অনুতাপ নেই, তখন আমার আর কি করার। আমাকে কিছু কাগজে সাইন করতে বলা হলো। আমি করলাম। চলে আসার সময় একটি কথাই বললাম, প্রহর সাহেব, আমি একদিনের জন্য হলেও আপনার স্ত্রী ছিলাম। শুনুন, এমন যেন কখনো না হয় আপনি মাথা ঠুকে ঠুকে আমাকে খুঁজছেন, অথচ ওপরবেলা আমার ছায়াটুকুও আপনার জন্য ত্যাগ করে দিয়েছেন। কখনো যেন না হয়। ভালো থাকবেন দুজনে, দোয়া রইল। আমার চোখের কোণে জমা জল আমি নীরবে মুছে নিলাম, সবার অগোচরে। বোধহয় না, কেননা সাদাব ভাই ঠিকই আমাকে জল মুছতে দেখে ফেলেছেন। আব্বা বললেন, রূপমা, তোর চাচার বাসায় গিয়ে বেড়াতে যাবি কটা দিন? আমি সঙ্গে সঙ্গে বললাম, না বাবা, আমি বাসায় যাব। তোমার বাসায় আমার জায়গা হবে তো? বাবা ছিছি করলেন, কী সব বলিস মা? বাবার কি কখনো সন্তানদের ফেলে দিতে পারে বল? এই ধরনের কথা কখনো ভাববিও না। তোর কেউ না থাকুক, এই বুড়ো বাপটা আছে আর সব সময় থাকবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম বিধাতার কাছে। আমাকে স্বামীর ভালোবাসা দেয়নি তাতে কি? বাবা মা সহ আরও অনেক আপনজনদের ভালোবাসা দিয়েছেন, যা আমার জন্য যথেষ্ট। বাবার সাথে কয়েক কদম এগোতেই পিছন থেকে ডাক শুনতে পেলাম। সাদাব ভাই এগিয়ে আসছেন। তাকে দেখে আমি দাঁড়ালাম। সম্পর্কে কাজিন হলেও তার সঙ্গে অনেকটাই অচেনা মানুষের সম্পর্ক আমার সবসময় ছিল। একে তো বয়সে বড় অত্যাধিক, তাই ঠিক মিশতে পারিনি। দ্বিতীয়ত উনি স্কুল পাশ করেই পড়াশোনার জন্য অন্যত্র চলে গিয়েছেন, তাই বাড়িতে আসতেন কম। বলতে গেলে পারিবারিক কোনো অনুষ্ঠান হলেই আমাদের দেখা হতো। তখন, কিরে রূপ, কেমন আছিস, এই ধরনের হাই হ্যালো টাইপ কথাবার্তা হতো। তাই সাদাব ভাইয়ের সামনেই সবসময় সংকুচিত থাকি আমি, চাইলেও ফ্রি হতে পারি না। বাবা বললেন, তুই দাঁড়া, আমি গাড়ি ঠিক করে আনি। আমি জবাব দিলাম, আচ্ছা। বাবা চলে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম সাদাব ভাইয়ের জন্য। উনি আমার মুখোমুখি এসে কাঁচুমাচু কণ্ঠে বললেন, কেমন আছিস? আমি অবাক নয়ন মেললাম। এটা কি কেমন আছিস জিজ্ঞেস করার সঠিক প্লেস নাকি সঠিক সময়? এমনভাবে জিজ্ঞেস করছেন, না জানি কত বছর পর ওনার সঙ্গে দেখা হলো আমার কেন যেন খুব হাসি পেয়ে গেল। আমি ফিক করে হেসে দিলাম। সাদাব ভাই আমার হাসি দেখে খানিকটা স্বস্তি পেলেন বোধ হয়। ওনার কপালের মসৃণ ভাঁজগুলো অনেকটাই মিলিয়ে গেল। আমি হাসি থামিয়ে বললাম, জি ভালো আছি। আপনি ভালো আছেন সাদাব ভাই? আরে ভালো। আমার আবার কি? বলতে বলতে উনি ঘাড় চুলকালেন। আমি জিজ্ঞেস করলাম, ডাকলেন কেন? তুই মায়ের উপর রাগ করে বাড়ি ফিরে যাচ্ছিস তাই না? মা তোর সাথে কেমন ব্যবহার করেছে আমি তা দেখেছি রূপ। ভাইয়াকে এই পর্যায়ে অপ্রস্তুত দেখালো ভীষণ। আমি পাত্তা না দেওয়ার ভান করে বললাম, না না, তেমন কিছু না, এমনি বাড়ির জন্য মন টানে বেশি তাই। বুঝি, বয়স কি আর এমনি হলো? শোন, বাধা দেব না, কিন্তু ইচ্ছে হলে 2 দিন থেকে যা। জারিফা তোকে পেয়ে খুব খুশি হয়েছিল। কেমন উচ্ছ্বাস ছিল ওর, দেখিসনি? মার জন্য না হোক, জারিফার জন্য হলেও ঘুরে যাস। আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম চাচার বাড়িতেই যাব এখন।
2 দিন থেকে বাড়ি ফিরবো। সত্যি বলতে জারিফাকে ভীষণ ভালো লাগে আমার। পুতুল পুতুল একটা মেয়ে, ভীষণ মায়াবী চেহারা, কণ্ঠটাও টানা। যখন রু বলে ডাকে শুনলে প্রাণ জুড়িয়ে যায়। ও বলা হয়নি, জারিফা আমাকে রু বলে ডাকে সব সময়। বাবা ঠিক সেই মুহূর্তে এসে ডাকলেন নাম ধরে, রূপ মা, রিক্সা চলে এসেছে। আমি সাদা ভাইকে কিছুই বললাম না, বাবার দিকে এগিয়ে গেলাম। সাদা ভাইয়ের ভাঁজ মুক্ত কপালে আবারও ভাঁজ পড়ল। বেচারা ভাবছে আমি রাগ করে বাড়ি ফিরে যাচ্ছি। ইস কি দরদ! নিজের কথাই নিজেই হাসলাম মনে মনে। কেন যেন সব কিছুই ভালো লাগছে এখন, সব কিছু। আমি বাবাকে বুঝিয়ে বললাম যে 2 দিন চাচার বাড়িতে বেড়াতে যাই। বাবা মানা করলেন না, তিনি চলে গেলেন। সাদা ভাই অন্যদিকে ফিরে ফোন টিপছেন। আমি পিছন থেকে তাকে পিঠ বরাবর আলতো টোকা দিতেই উনি কেঁপে উঠলেন। আমাকে দেখে সঙ্গে সঙ্গে চমকিত গলায় বললেন, রূপ যাসনি? আমি প্রাণোচ্ছলভাবে এদিক ওদিক মাথা দোলালাম। জি না, আপনাদের বাড়িতে যাব। সমস্যা কোনো? না না, আমার সৌভাগ্য। ভাইয়া গদগদ কণ্ঠে বলে উঠলেন। আমরা দুজন মিলে রিক্সা ঠিক করব যখন, তখন আমার শাশুড়ি মাকে আসতে দেখলাম। সঙ্গে অধরার বাবা মাও আসছেন। আমার হুট করে মনটা বিষণ্ণতায় ভরে উঠল। এই মহিলা তো কোনো দোষ নেই, তবুও যে কি কঠিন যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছেন উনি, আমার অবাক লাগে। এমন মাও হয়? কি পাষণ্ড! আমার শাশুড়ির ছলছল চোখ জোড়া আমাকে অনেক কিছু বলল গোপনে। আমিও চোখের ভাষায় তাকে বললাম, ভালো থাকবেন আম্মা। আপনার প্রতি আমার সামান্যতম রাগ বা অভিযোগ নেই। আমার দুর্ভাগ্য, এত ভালো শাশুড়ি পেয়েও হারাতে হচ্ছে। পরক্ষণেই চোখ জোড়া অধরার বাবা মায়ের দিকে গেল। তাদের আক্রোশ ভরা দৃষ্টি বুঝতে খুব একটা অসুবিধা হলো না। আমি চোখ সরিয়ে নিলাম। মাঝে মাঝে অনেক কিছু উপেক্ষা করাই উত্তম। টুংটাং আওয়াজে রিক্সা এগিয়ে চলেছে। রাস্তা মোটামুটি খালি। আমি চেপে বসে আছি। সাদা ভাইয়ের সঙ্গে বিন্দু পরিমাণেরও শরীর স্পর্শ হচ্ছে না। নীরব থেকে রাতের নিস্তব্ধতাকে অনুভব করছি। আজ কেন যেন খোলা পাখির ন্যায় লাগছে নিজেকে। অনেক দিন যাবৎ পিঞ্জিরাতে বন্দি পাখি হঠাৎ মুক্তি পেলে যেমন লাগে, ঠিক তেমন। সাদা ভাইও চুপ করে আছেন। কিছু একটা না বললে ভালো দেখায় না, তাই নিজে থেকেই প্রশ্ন করলাম, ভাবির কি খবর ভাইয়া? ভাইয়া অপ্রস্তুত কণ্ঠে জবাব দিলেন, আছে ভালোই। এত গা ছেড়া ভাব? ভাইয়া জবাব দিলেন না। আমি ফের বললাম, ওনার প্রতি আপনারা তো রাগ, কি নিয়ে, কি কারণে? ভাইয়া হঠাৎ কণ্ঠে কাঠিন্য যোগ করে বললেন, তুই বুঝবি না, তোর বৈবাহিক পরিস্থিতি যেমন আলাদা, আমারটাও আলাদা। আমি তো ধরে রাখতে চেয়েছিলাম ভাইয়া, কিন্তু সেই থাকতে চায়নি। আর আমি রাখতেই চাই না রূপ। কেন? জারিফার কথাটা ভাবেন একবার। আমি ওকে মায়ের আদর দেব। এটা হয় না ভাইয়া। মা তো মাই হয়, আর বাবা বাবা। কেউ কারো শূন্যস্থান পূরণ করতে পারে না। ভাইয়া ক্ষণকাল চুপ থেকে বললেন, যে শূন্যস্থান ও আমার ভিতর তৈরি করেছে তা কোনোদিন পূরণ হওয়ার নয় রূপ। তবুও বেঁচে আছি তো, আছি না? আমি যদি শূন্যস্থান নিয়ে বেঁচে থাকি, তাহলে আমার মেয়েও পারবে। এরপর কি বলতে হয় আমার বোধগম্য হলো না। বাড়ির কাছাকাছি, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করলাম। ভাইয়া কলিং বেল টিপলেন। আমার বুক ধুকপুক ধুকপুক করছে। যদিও চলে এসেছি, তবুও কাকি আবার কেমন রিয়াক্ট করবেন এই ভেবে ভীষণ ভয় লাগছে। কিন্তু আমাদের দুজনকেই অবাক করে দিয়ে তন্দ্রাভাবী দরজা খুললেন। আমার মনে হচ্ছে আমি এখানে এসে বড় ভুল করে ফেলেছি। না আসলেই ভালো হতো। চাচির এরকম কালো মুখ এবং খোঁচা মারা কথা হজম করতে হতো না। মনটা বিষণ্ণতায় ভরে আছে। দাদির ঘরে ঢুকে আমি চুপ করে বসে আছি। জারিফার জন্য আসলেও জারিফা আমাকে ভুলেই গেছে একদম। আম্মুকে পেয়ে এসে মহা খুশি। আমি অপেক্ষা করছি সকালের। সকাল হলেই এই বাড়ি থেকে বিদায় নেব। এরপর এদিকে আমার ছায়াটাও কেউ দেখবে না আর, আশা করি। বুক চিরে একটা লম্বা গভীর দীর্ঘশ্বাস বাতাসে মিশে গেল। সেই দীর্ঘশ্বাসের শব্দ দাদির কর্ণকুহর অবধি পৌঁছেছে বোধহয়। তিনি আমাকে বললেন, মন খারাপ করিস না বোন, তোর কপালে সুখ আসবেই, আমি জানি। আমি মৃদু হাসলাম। আমার কপালে কোনোদিনই সুখ হবে না, কোনোদিনই না। আমার জীবন থেকে সুখ নামক পাখিটা তো বহু আগেই অন্যের খাঁচায় সঁপে দিয়েছে। বুঝতে পারছেন না? না পারারই কথা। বুঝিয়ে বলি শুনুন। আমি একজনকে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা সেই। সে যে জানতো না এই কথাটি তা না, শুরু থেকেই সবই জানতো। প্রথমে উপেক্ষা করে গেলেও আবেগের কাছে একসময় ধরা দিতে বাধ্য হলো। আমার ভালোবাসাকে গ্রহণ করলে আমরা দুজনে একটা সুন্দর জীবন যাপন করতে শুরু করতাম।
অবাক হচ্ছেন? জানতে ইচ্ছে করছে কে সেই মানুষটি? তাহলে শুনুন। আমার জীবনের সবচেয়ে গোপন অধ্যায়টির নাম হচ্ছে সাদাব ভাই। মাত্র 12 বছর বয়সে ওনার প্রতি আমার প্রথম অনুভূতিটা জাগ্রত হয়। ভালোবাসা, প্রেম কি জিনিস তখন ভালো করে বুঝতে শিখিনি। শুধু এতটুকু বুঝতে পারতাম, উনি আমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, খারাপ মন ভালো হয়ে যায়। ওনার কণ্ঠস্বর আমার অন্তর ঠান্ডা করে দিত। ওনাকে এক পলক দেখলে পুরো দিনটা আমি রুমঝুম খুশিতে কাটাতাম। এভাবেই কেটে গেল 3টি মাস। 3 মাস পর উনি বাড়ি ছেড়ে চলে গেলেন ভালো জায়গায় পড়াশোনা করার জন্য। তখনও তাকে বলা হয়নি ভালোবাসি। আমি এক রাশ বিষণ্ণতার অভিমান নিয়ে তার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার সাথে দেখাও তো ঠিকই, কিন্তু বলে উঠতে পারতাম না আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। খুব গোপন ছিল এই বিষয়টি, একান্তই আমার। সেবার আমার ছোট মামার বিয়ে, পরিবারের সবার দাওয়াত পড়ল। যথারীতি হলুদের দিন বিকেলবেলায় মাইক্রো ভাড়া করে যাওয়া হলো আমাদের। একই মাইক্রোতে সাদাব ভাইও ছিলেন। উনি তখন পড়াশোনা শেষে ভালো চাকরির চেষ্টা চালাচ্ছেন। ঘন চাপদারিতে ওনাকে দেখতে এত সুন্দর লাগতো, আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে চোখ পড়ে যেত, আমি দৃষ্টি ফিরিয়ে নিতাম হতবম্ব হয়ে। লজ্জা লাগতো ভীষণ, তাও ওনার দিকে নিজের নেত্র ফেরাতে পারতাম না। সেই বিয়ের সময় কিভাবে সাদাব ভাই টের পেয়ে গেলেন আমি তাকে পছন্দ করি। দুপুরের খাওয়া শেষে এক খিলি পান মুখে পড়ে আমি বড়দের মতন করে চিবাচ্ছি। সাদাব ভাই টুপ করে কোথা থেকে এলেন, আমার লাল ঠোঁটে আঙুল চালিয়ে দিয়ে চলে গেলেন। আমি বরফের ন্যায় জমে গেলাম ওখানেই। স্তব্ধ নয়নে তাকিয়ে রইলাম দীর্ঘকাল। কি হলো ব্যাপারটা বুঝতে সাদাব ভাই দ্বিতীয় দফায় এলেন। বললেন, তুই এতটাও বুদ্ধিমতী হোসনি যে আমার থেকে লুকাবি সব কিছু। রাঙা হয়ে উঠল আমার গাল কথাটি শোনা মাত্র। ভালোবাসি বলা হয়নি, তবুও দুজনের কাছে এসে পড়েছিলাম। উনি কথা দিয়েছিলেন চাকরি নিয়ে ভালো পজিশনে গেলে আমার কথা সবাইকে জানাবেন। পরিবারের কেউ আপত্তি করবে বলেও আমার বিশ্বাস ছিল না। 2 বছর একে অপরের সাথে চুটিয়ে প্রেম করেছিলাম। ওই 2 বছরই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। সর্বশ্রেষ্ঠ মুহূর্তগুলো আমি ওখান থেকেই পেয়েছি। কাউকে বলে বোঝাতে পারবো না কতটা সুখী ছিলাম আমি। কিন্তু আমার নিয়তি আমাকে সুখী করতে চায়নি বোধহয়। তাই তো চাচি চাচা কাউকে না জানিয়েই তন্দ্রা ভাবিকে আংটি পরিয়ে এসেছিলেন। 15 দিন পর সাদাব ভাইকে দাওয়াতের কথা বলে সেই বাড়িতে নিয়ে যান এবং ঘরে ফেরেন বউ নিয়ে। আমি যতটা না হতবিহ্বল হয়েছিলাম, তার চাইতেও বেশি হতবিহ্বল হয়েছিলাম সাদাব ভাই। বাসরাতটা শুনেছিলাম ঘরের বাইরেই কাটিয়ে দিয়েছিলেন রাগ করে। আমি অবশ্য বউ দেখে সেই যে বিদায় নিয়েছিলাম তাদের বাড়ি থেকে, আমাকে কেউ হ্যারিকেন জ্বালিয়েও খুঁজে পায়নি। কিন্তু যখন শুনলাম সাদাব ভাই কোনোভাবেই স্বাভাবিক হতে পারছেন না, তখন একবার গেলাম ভীষণ সাহস নিয়ে, যেন কিছুই হয়নি। এমনি করে বললাম, 2 মাত্র বছর, কি হয় ভুলে গেলে? একজনকে পেতে চেয়ে আর 4 জন মানুষকে কেন কষ্ট দিচ্ছেন আপনি? সাদাব ভাই প্রত্যুত্তরে বলেছিলেন, ভালোবাসি রূপ, বড্ড বেশি ভালোবাসি। গলার মাঝে আটকে রাখা দমটাকে আমি গিলে নিয়েছিলাম। কাঠ কণ্ঠস্বরে বলেছিলাম, ভালোবাসার দিব্যি, স্বাভাবিক হন, সংসার করুন, ভাবি ভীষণ ভালো, আপনার সব কষ্ট দূর করে দেবে। সাদাব ভাই ছাদের উপরে আমার হাত জোড়া চেপে ধরে হাউমাউ করে কেঁদেছিল। আমি ফিরেও তাকাইনি। বড় চাচি আড়ালে বলেছিলেন তিনি নাকি সব জানতেন। আমাদের আচরণ ওনার মনে সন্দেহ জাগিয়েছিল, তাই এভাবে হুট করে বিয়ে করিয়ে দিয়েছেন। উনি কেন যে আমাকে সাদাব ভাইয়ের স্ত্রী হিসাবে মেনে নিলেন না তা আজও জানি না। যদি আমি এরপর সাদাব ভাইয়ের সংসারে হস্তক্ষেপ করি তবে আমার বাবা মাকে চূড়ান্ত অপমান করবেন। সেই যে চলে আসা শেষ আশা। এবার এলাম। মাঝে আর একবারও যাইনি সাদাব ভাইয়ার বাড়িতে, তবে সবসময় তার খোঁজ খবর রেখেছি। জারিফা হওয়ার সংবাদটাও আমি পেয়েছিলাম নিজে থেকে খোঁজ করে। হাস্যকর লেগেছিল, যাকে এককালে পিঁপড়ে ছুলেও হিংসেই মরতাম, সেই মানুষের সন্তান অন্যের গর্ভে। তবু আমার এতটুকু জ্বলন হয়নি। তবে কি ভালোবাসা ঠুনকো ছিল, নাকি কঠিন নিয়তির কাছে সবটাই মিথ্যে জানি না। নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন, যাকে নির্দোষ ভেবেছিলেন তার ভিতরে কত বড় সত্য লুকিয়েছিল, তাই না? তবে হ্যাঁ, এটাও অস্বীকার করতে পারবো না, প্রহর সাহেবকে ভীষণ মনে ধরেছিল আমার। যদি না অধরা নামক ব্যক্তিটি আমাদের দুজনের ভিতর থাকতো, তবে হয়তো ভীষণ সুন্দর একটি সংসার আমিও গড়তে পারতাম।
একদিক থেকে অধরা আর প্রহর সাহেবকে ধন্যবাদও দিতে হয়। বিপদের সময়ও দুজন দুজনের হাত ছাড়েনি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার বিয়ের দিন বিছানায় যেই রক্তের দাগের কথা বলেছিলাম তা অধরার ছিল। আমাকে বিয়ে করায় রেগে মেগে এই কাণ্ড ঘটিয়েছিলেন নাকি। যাই হোক, নিয়তি আমাকে কোনোভাবেই জয়ী হতে দিল না। জানি না এরপর আর কতবার হারতে হবে আমাকে। ভালোবাসা নামক শব্দটাকে মুছে দিয়েছি জীবন থেকে। এবার থেকে আমি একা বাঁচব, আমার জন্য বাঁচব। আমি আমাকে ভালোবাসি, আর কাউকে না, কাউকেই না। গভীর রাতে ফোনে মেসেজ এলো। আমি এখনো জেগে, কোনোভাবেই দু চোখের পাথায় এক করতে পারছি না। মেসেজ দিয়েছেন সাদাব ভাই। তন্দ্রাকে আমি ছাড়তে চাই রূপ। আমি মেসেজ সিন করার সাথে সাথে সাদাব ভাইয়ের নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেললাম। যেখানে ভাগ্যের সুখ লেখা নেই, সেখানে আরেকজনের সুখ কেড়ে নিতে যাওয়ার আমি কে? সকাল হলেই এই বাড়ি ছাড়তে হবে আমাকে, যেভাবেই হোক। আর কোনোদিন আমার ছায়াটাও পড়বে না। জারিফা নামক নিষ্পাপ শিশুটি তার বাবা মার ছত্র ছায়ায় আনন্দে বড় হোক, দোয়া করি। আপনারাও করবেন কেমন? আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। নিয়তির সামনে উঠে দাঁড়াতে পারি যেন ততবার, যতবার সে আমাকে নিচু করে দিতে চাইবে সমাজের সামনে। সমাপ্ত। গল্প নিয়তি। লেখিকা অলিন্দ্রিয়া রুহি।